প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রাইডে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথম ঘটনাটি জয় বড়ুয়ার পাঠানো ঘটনা। চলুন শুরু করি সেই ঘটনাটি। ঘটনার সাল 1998। ঘটনার স্থান পশ্চিম বিনাজুরি গ্রাম, চট্টগ্রামের রাউজান উপজেলায়। ঘটনার ব্যক্তি মৃদুল দাস, আর ঘটনা বর্ণনা করেছেন দুইজন। এক হচ্ছে সীমা দাস, মৃদুল দাসের নাতনি, আর আরেকজন হচ্ছে শ্যামা বড়ুয়া, সীমা দাসের বান্ধবী। আর ঘটনার সাক্ষী পশ্চিম বিনাজুরি গ্রামের দাসপাড়া এলাকার মুরব্বীরা এবং মৃদুল দাসের ছেলে এবং পরিবারবর্গ। তো শ্যামা বড়ুয়ার ভাষায় আমরা এই ঘটনাটি উপস্থাপন করছি। বলছেন শ্যামা বড়ুয়া, ক্লাস 6-এ ওঠার পরে হাই স্কুলে নতুন ভর্তি হই আমি। সীমা আমার ক্লাসের বান্ধবী ছিল। দুইজনের নাম এবং দৈহিক গড়ন প্রায় একই হওয়ার কারণে সবাই আমাদের একে অপরের আপন বোন বলে মনে করত। বেশ ভালোই সম্পর্ক ছিল আমাদের মধ্যে। সীমা দাসকে ক্লাসের সবাই একটু অন্যভাবে চিনত, কেননা প্রায় প্রতিদিন সে দেরি করে এসে টিচারের বকাঝকা শুনত। কিন্তু স্কুলের টিচাররা সবাই সীমা আর তার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার বিষয়টা জানতেন, আর তাই তাকে বকাঝকা করলেও কখনো মার দিতেন না। আসলে বেচারি প্রতিদিন সকালে শামুক আর দেশীয় মাছ ধরে বাড়িতে দিয়ে আসতো, আর এই কারণেই তার স্কুলে আসতে দেরি হতো। সীমা আমাদেরকে মাঝে মাঝে তার দাদুর একটা গল্প বলতো। ছোটবেলায় আমরা তার ঘটনা শুনে হাসতাম, কিন্তু সন্ধ্যা হলে মনে মনে ঠিকই ভয় পেতাম। 1998 সাল। প্রচণ্ড বন্যায় ভাসছে সারা বাংলাদেশের অনেক অঞ্চল। বিনাজুরি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হালদা নদী। বন্যার ফলে আর পাহাড়ি স্রোতে হাওদার আশেপাশের এলাকা প্রায় ডুবে গেছে। স্থানীয় সুইচ গেট সহ রাস্তা ডুবে গিয়ে প্রায় কোমর পর্যন্ত জল চারদিকে। অনেকের মতে এত বড় বন্যা ওই গ্রামে আগে দেখেনি কেউ। দাস সম্প্রদায়ের ঐতিহ্যগত পেশা হলো মাছ ধরা। মৃদুল দাস পারিবারিকভাবেও জেলে পেশায় নিয়োজিত ছিলেন। বন্যার পানিতে তাদের বাড়ির উঠোনে পানি ঢুকে একদম ডুবে গেছে বললেই চলে। বাড়ির ভেতরেও পানি ঢুকে পড়েছে। একে তো বেশ গরিব, আর দ্বিতীয়ত বন্যার কারণে মাছ ধরাও বন্ধ। সব মিলিয়ে বেশ কষ্টে পড়ে যায় মৃদুল দাসের পরিবার। বন্যার পানি প্রায় 4-5 দিন স্থায়ী হয়। পানির স্তর কিছুটা কমে এলে মৃদুল দাস পরন্ত বিকেলে হাত জাল নিয়ে বাড়ি থেকে বের হয় মাছ ধরার জন্য। বাড়িতে খাবারের মতো তেমন কিছু না থাকার কারণে মাছ ধরাটা খুবই জরুরি হয়ে পড়ে। বন্যায় ফসলি জমির ধান ডুবে পচে নষ্ট হয়ে গেছে। জাল দিয়ে মাছ ধরতে ধরতে মৃদুল দাস খোলা একটা বিয়ের কাছে চলে আসে। নদীর জোয়ার আসার সময় হয়ে গিয়েছিল, তাই জমিতেও পানি বাড়তে শুরু করেছে। তিনি কোমর পর্যন্ত পানিতে কত দূর হেঁটে ওই বিলের মাঝখানে একটা ছোট দ্বীপের মতো জায়গায় যান জাল ফেলবেন বলে। কেননা ওই দ্বীপের মতো জায়গার আশেপাশে বেশ কয়েকটা পুকুর ছিল, যেগুলো বন্যার পানিতে ডুবে গেছে। তিনি ভাবলেন হয়তো ভালো মাছ পাওয়া যাবে, যেহেতু পুকুরের পাশেই ঢিবির মতো জায়গাটা। ওই জায়গায় উঠে তিনি কাপড় আর মাছের পলিথিনটা ঠিক করে জাল প্রস্তুত করছিলেন। একটু পরেই সুবিধা মতো একটা জায়গা দেখে তিনি জাল ফেলে অপেক্ষা করছিলেন। এই ফাঁকে তিনি ঢিবির চারদিকে চোখ বুলিয়ে নেন। হঠাৎ তিনি খেয়াল করেন আসলে এটা একটা স্থানীয় কবরস্থান। পানিতে মাঠ ঘাট একাকার হয়ে যাওয়ার কারণে আর সন্ধ্যা ঘনিয়ে আসায় অস্পষ্টতা চারদিকে ছিল, তাই তিনি খেয়াল করতে পারেননি দূর থেকে। কিছু মেহগনি গাছ, কিছু কলা গাছ, লম্বা লম্বা ঘাস, বেশ পুরনো কবরের কিছু বাঁশের ভাঙা বেড়া, সব মিলিয়ে একটা ভুতুড়ে পরিবেশ এলাকা জুড়ে। জাল টেনে তুলতে তুলতে তিনি একটু দূরে বিলের মাঝখানে খেয়াল করে দেখেন একটা কাকতাড়ুয়া পানির স্রোতে একেবারে কাত হয়ে আছে, কিন্তু পানিতে ডুবে নেই। তিনি হঠাৎ দেখে চমকে যান এবং ভয়ও পেয়ে যান। জাল টেনে তুলে জাল থেকে বেশ কিছু মাছ পান তিনি।
মাছ পাওয়ার যে ধারণাটা তিনি আগে করেছিলেন সেটা সত্যি হওয়ায় তিনি ওই ঢিবির মতো দ্বীপে আরো কিছুক্ষণ জাল ফেলার চিন্তা করেন। মনের অজান্তেই কেন জানি বারবার ওই কাকতারুয়ার দিকে চোখ যাচ্ছিল তার, কেননা তার মনে হচ্ছিল কাকতারুয়াটি যেন নড়াচড়া করছে। তিনি কাকতারুয়ার দিক থেকে সরে এসে অন্যদিকে জাল ফেলেন। জাল টানার সময় তিনি খেয়াল করলেন ওই দিকেও ঠিক একইভাবে একই জায়গায় ওই কাকতারুয়া দাঁড়িয়ে রয়েছে। এবার তিনি ভয় পেয়ে যান। পেছনে ফিরে আগের জায়গায় দেখার চেষ্টা করেন যে ওই জায়গাটায় কাকতারুয়া আগের অবস্থায় আছে কিনা, কিন্তু দেখেন ওটা সেখানে নেই। বেশ অবাক হয়ে কিছুক্ষণ চিন্তা করে জাল টেনে তুলে দেখেন এবারও বেশ কিছু মাছ উঠেছে জালে। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে। তখন দূরে বাড়িঘরের আলোতেই তার ভরসা। কাকতারুয়ার দিকে তাকিয়ে তিনি আর জাল না ফেলে বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যেই না তিনি ওই ঢিবি থেকে বিলের পানিতে নেমেছেন, তিনি খেয়াল করেন জোয়ারের পানি ঢুকে বিলের পানি অনেক বেড়ে গেছে আর স্রোতও বেশি। তিনি কতদূর এগিয়ে আবার ঢিবিতে ফেরত আসেন। বেশ অসুবিধায় পড়ে যান তিনি। হাতে কোনো টর্চ নেই, কোনো ম্যাচও নেই, ঘুটঘুটে অন্ধকার। দূরে বাড়িঘর থেকে কিছুটা আলো দেখা যায়। উপায় না দেখে ভাটা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি, আর সেই সাথে আরও কিছুক্ষণ জাল ফেলার সিদ্ধান্ত নেন। এবারও তিনি ওই কাকতারুয়ার দিক থেকে সরে অন্যদিকে জাল ফেলে অপেক্ষা করছিলেন। এমন সময় মনে কৌতূহলবশত তিনি ঘাড় ঘুরিয়ে ওই কাকতারুয়ার দিকে তাকাতেই তিনি দেখেন ওদিকে কোনো কাকতারুয়া নেই। অন্ধকারে দেখা যাচ্ছে না মনে করে তিনি জাল রেখে ওইদিকে হেঁটে যান দেখার জন্য, কিন্তু দেখেন আসলেই ওখানে কোনো কাকতারুয়া নেই। এবার তিনি মনের সাহস আর ধরে রাখতে পারেন না। তিনি জাল তুলতে গিয়ে দেখেন আরো ভয়ঙ্কর এক ঘটনা। এবার ওই কাকতারুয়া ওই ঢিবির এক পাশে দাঁড়িয়ে আছে। বাতাসে পটপট করে তার গায়ের পুরনো শার্ট উঠছে, আর সে এক পায়ে হেঁটে মৃদুল দাসের দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে মৃদুল দাস মাগো বাবাগো বলে পানিতে ঝাঁপ দেয়। মুখ ডুবিয়ে পানির স্রোতের বিপরীতে কতক্ষণ সাপতে গেছেন জানেন না। অন্ধকারে একটা জায়গায় এসে ওঠেন তিনি। উঠে হাঁপিয়ে উপর হয়ে শুয়ে ক্লান্তির চোখ বন্ধ করে দেন তিনি। ব্যাস, আর কিছু মনে নেই তার। গুনগুন শব্দে ঘুম ভেঙে যায় তার। তিনি দেখেন মাঝখানে আলো জ্বালিয়ে তার চতুর্দিকে 4-5 জন মানুষের মতো অবয়ব কি যেন বলে চলছে আর কিছু একটা খাটতে। কারো মাথায় চুল নেই, আবার কারো মাথার কোনো অংশ ভাঙা, কেমন যেন একটা বিভূতে পরিবেশ। এ দৃশ্য দেখে তিনি পুনরায় পানিতে নেমে সাঁতার দেন। কিন্তু অবাক করা বিষয় হলো তিনি যেদিকেই সাঁতার কাটছেন না কেন ঠিক ওই অদ্ভুত লোকদের ঢিবিতেই তিনি বারবার ফেরত আসছিলেন। বারবার সাঁতার কেটে ওই একই জায়গায় তিনি ফেরত আসছিলেন। এটি ওনার কাছে খুবই অবাক করা বিষয় ছিল। একটা সময় তিনি ক্লান্ত হয়ে চিৎকার করতে থাকেন, কিন্তু কেন জানি তার চিৎকার কেউ শুনতে পাচ্ছিলেন না। তিনি আরো অবাক হলেন যখন তিনি দেখলেন এতক্ষণ দূরে বাড়িঘরে জ্বলতে থাকা আলোগুলো আর দেখা যাচ্ছে না। অদ্ভুত এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। জীবনে কখনো দেখেননি এমন বিদঘুটে জায়গা। চারদিকে অন্ধকার আর গভীর এক নীরবতা। উপায়ন্তর না দেখে তিনি কোনো রকমে একটা জায়গায় চুপ করে বসে পড়েন আর দেখছিলেন সেই অবয়বগুলো কি করে। তিনি দেখলেন ধীরে ধীরে অনেকগুলো অদ্ভুত ধরন আর অদ্ভুত গড়নের মানুষের মতো অবয়ব সেখানে হাজির হয়। তারা তাদের মতো করে নিজ নিজ কাজ করছে। ওই যে বসে থাকা অবয়বদের একটা হঠাৎ বসা থেকে উঠে দুহাত দুদিকে প্রসারিত করে এক পায়ে হেঁটে এসে মৃদুল দাসের সামনে চলে আসে। মৃদুল দাস ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সেই অবয়ব তাকে দেখে বলে, এই চিৎকার করিস না, তোর কোনো ভয় নেই। তুই আমাদের দেশে এসেছিস, এখানে চিৎকার করেও তোর কোনো লাভ নেই। আয় আমাদের সাথে বসে মাছ খা। এই কথা বলে কথা শেষ না করতেই মৃদুল দাসের পা ধরে টেনে নিয়ে আসে সেই অবয়বটা। ভয়ের চোটে মৃদুল দাসের প্রাণ যায় অবস্থা। কাছে এসে সে দেখতে পায় আসলে এই অবয়ব সবগুলোই দেখতে হুবহু কাকতারুয়ার মতো, বড় বড় মাথা। কিন্তু অবাক করা বিষয়ে কেউই মৃদুল দাসের দিকে তাকাচ্ছে না। সবাই যে যার মতো মাছ খাচ্ছে আর নিজেদের কাজ করছে। কেবল যেই অবয়বটা তাকে ধরে এনেছে সে মৃদুলের দিকে একটা মাছ এগিয়ে দিল। কি করবে মৃদুল বুঝতে পারে না।
চারদিকে তাকে সে ভয় জড়সড় হয়ে পড়ে। সবার মাছ খাওয়া শেষ হলে মৃদুল দেখতে পায় এগুলো তার নিজেরই ধরা মাছ। খেয়ে দেয় সেই অবয়বগুলো, কিছু অবয়ব মাটিতে হেঁটে হেঁটে মনে হলো মাটির মধ্যে ঢুকে গেল, আবার কিছু অবয়ব চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। মৃদুল ভয়ে হতবিহ্বল হয়ে পড়ে। কেবল ওই একটা কাকতাড়ুয়া বসেছিল মৃদুলের পাশে। একটু পরে মৃদুলকে সেই অবয়ব বলে, এই ওঠ, চল, তোকে তোর জায়গায় দিয়ে আসি। আর শোন, কখনো আর আমাদের জায়গায় আসবি না। যেই বলা সেই কাজ। ওই কাকতাড়ুয়াটি মৃদুলের এক পা ধরে টানতে টানতে পানিতে চেপে ধরে সেই অবয়বটা মৃদুলকে। একটা সময় জ্ঞান হারান মৃদুল। পানিতে চেপে ধরার কারণে মৃদুল মনে হচ্ছিল মৃদুলের কাছে যে সে পানিতে নিঃশ্বাস নিতে না পেরে মারা যাবে। অদ্ভুত হয়ে প্রায় 2 দিন পরে মৃদুলকে সে কবরস্থানের ঢিবির এক পাশে অজ্ঞান অবস্থায় গ্রামের মানুষজন উদ্ধার করেন। তার হাত জাল ঠিক থাকলেও মাছের আর কোনো হদিস পাওয়া যায়নি। অনেক অসুস্থ হয়ে পড়েন মৃদুল দাস। পরিবারের লোকজন জানতে চান যে ওই 2 দিন তিনি কোথায় ছিলেন। মৃদুল কেঁদে কেঁদে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে আসা কাকতাড়ুয়ার দেশের বর্ণনা দেন সবাইকে। পরে অবশ্য বিভিন্নভাবে ঝাড়ফুঁক করা হয় ওনাকে। একজন ওঝা বলেছিলেন মৃদুল আসলে মাছ থেকেও কোনো ভয়ঙ্কর জিনের খপ্পরে পড়েছিলেন, আর জিনেরা মৃদুলের ধরা মাছ খাওয়ার জন্যই নাকি তাকে এমন পরিবেশে নিয়ে গিয়েছিল। আর যেহেতু মাছ খেতে পেয়েছিল, আর এই কারণে তারা মৃদুলের কোনো ক্ষতি না করে ছেড়ে দিয়েছে। মৃদুল ওই অসুস্থতা থেকে আর পুরোপুরি কখনো সুস্থ হতে পারেননি। এই অসুস্থতা তাকে 2002 সালে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কেউ বলে স্বপ্ন দেখেছে, কেউ বলে মাছ খেকো প্রেতের খপ্পরে পড়েছে, কেউ বলে কবরস্থানের পিশাচ জিনের খপ্পরে পড়েছিল মৃদুল। কিন্তু মৃদুল দাস নাকি বলতেন এটা স্বপ্ন নয়, এটা সত্যি ছিল। কেননা বেশ কিছু উপলব্ধি তিনি পেয়েছিলেন যেটা স্বপ্নে কখনোই সম্ভব নয়। খবর নিয়ে জানা যায় আসলে ওই স্থানে একটা কাকতাড়ুয়া ছিল যেটা বন্যার পানিতে ভেসে গেছে। আর ওই যে ঢিবির মতো দ্বীপ, ওটা একটা বহু পুরনো পরিত্যক্ত কবরস্থান। যদিও বা এখন ওটা আর নেই, জায়গাটা সমান করে আবাদি জমি করা হয়েছে। এটি ছিল ঘটনা। কাকতাড়ুয়ার ঘটনা আসলে খুবই কম পাওয়া যায়। আমার ধারণা যে আমার বলা অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে কাকতাড়ুয়ার ঘটনা খুবই কম ছিল। আমি জানি না, ঠিক মনে নেই আমার আগের কাকতাড়ুয়ার ঘটনা আমি বলেছি কিনা। যদি না বলে থাকি, আমার বলা এটাই প্রথম ঘটনা যে ঘটনাটি কাকতাড়ুয়াকে নিয়ে। আসলে কাকতাড়ুয়ার বেশি কিছু জিনেরা সেখানে এসেছিল, আর তার মাছ খেতে পাওয়ার কারণে মৃদুল দাসকে কোনো ক্ষতি করেনি। ক্ষতি না করেই তারা চলে যায়। অসংখ্য ধন্যবাদ জয় বড়ুয়াকে এই চমৎকার একটি ঘটনা আমাদের সামনে তুলে দেওয়ার জন্য, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর ধন্যবাদ যারা ওই গ্রামের রয়েছেন, যারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং যিনি আমাদেরকে এই ঘটনা বিস্তারিতভাবে সংগ্রহ করতে সাহায্য করেছেন। প্রিয় লিসেনার্স, যদি আমাদের ঘটনা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন গোপালগঞ্জ জেলার মাঝিগাতি থেকে তুষার মোল্লা। ঘটনাটি ওনার নিজের সঙ্গেই ঘটেছে। খুব যে বেশি দিন আগের ঘটনা তা নয়। তখন ওনার বয়স ছিল 16 কি 17 বছর। ওনার জন্ম একটি কৃষক পরিবারে। আর কৃষক পরিবারে জন্ম হওয়ার কারণে কৃষিকাজ রিলেটেড অনেক কাজের সাথেই কিন্তু তার পরিচয় হয়। বাবার সাথে মাঠে কাজ করতেন, ধান লাগানো, ধান কাটা, জমিতে পানি দেওয়া, বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ফসল বোনা, এই সবগুলো কাজেই উনি মোটামুটি পারদর্শী হয়ে উঠেছিলেন। ধান লাগানোর পর যে কাজটি সেটি হলো ওই জমিতে পানি দেয়া। গ্রামে যেটা হয় সেটা হলো যে অনেকগুলো জমির মাঝখানে কেউ একজন ওই মেশিন বসায়, মানে পানির মেশিন বা পাম্প। পরে তিনি ওই জমিগুলোতে পানি সরবরাহ করেন। আর সিজন শেষে ওই জমির মালিকরা, তারা ওই পাম্পের যিনি মালিক তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দেন অথবা ফসল দেন। এভাবেই মোটামুটি চুক্তি থাকে আর কি।
তো এই তুষার মোল্লাদের জমিতে যখন ধান লাগানো হয়েছে, ধান লাগানোর পর পানি দিতে হবে, তো ওনার বাবা কোনো একটা ব্যস্ততার কারণে ওই তুষার মোল্লাকে বলেন যে তুমি গিয়ে এটার পানি দেওয়ার ব্যবস্থা করবা। এখন উনি কি করেছেন, ওনার বাবার কথা ভুলে গিয়েছেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দিতে বেমালুম একদম ভুলে গিয়েছেন যে এখানে পানি দিতে হবে। রাত্রে ওনার বাবা ফেরত আসে, যখন জিজ্ঞেস করে জমিতে পানি দেওয়া হয়েছে কিনা, তখন তো উনি মুখ কাচুমাচু করে বলে দেন না, পানি তো দেওয়া হয়নি। তখন আমার বাবা তো খুব রাগারাগি করেছে, স্বাভাবিক রাগারাগি করারই কথা, কারণ একদিন পানি না দিলেই ধানের অবস্থা কেমন হতে পারে, যারা কৃষিকাজ করেন তা তো আপনাদের অবশ্যই অবগত থাকার কথা। এবং ওনার বাবা খুব কড়াকড়িভাবে তুষার মোল্লাকে বলে দেন যে আগামীকাল কোনো ধরনের কোনো ভুল যেন না হয়। এখন উনিও কথা দেন যে না, আগামীকাল ইনশাল্লাহ কোনো ভুল হবে না। তো উনি মোটামুটি সকালবেলা চলে গিয়েছেন জমিতে পানি দেওয়ার জন্য, কিন্তু ওই জমির যে পানি দেখা যায়, যে পরিমাণ পানি পড়ে একত্রে কিন্তু সব জমিতে পানি এট এ টাইম দেওয়া সম্ভব হয় না। ওখানে আই করা থাকে এবং ওই পানি চলে যাওয়ার জন্য কিন্তু একটা নালার মতো তৈরি করা হয়। যেই জমিতে পানি দেওয়া প্রয়োজন ওই নালার একটা অংশ ফাঁকা করে দেওয়া হয়, তখন পানি ঢুকে পড়ে। আবার যখন ওই জমিতে পানি দেওয়াটা পূর্ণ হয়ে যায় তখন ওই অংশটা বন্ধ করে দেওয়া হয়, যাতে করে অতিরিক্ত পানি আবার না ঢোকে। এখন ওনাদের জমিটা পাম্প থেকে একটু দূরে ছিল, উনি গিয়ে দেখেন যে আর একজন লোক তার জমিতে পানি দিচ্ছে, মানে ওই নালার একটা অংশ দিয়ে ওনার জমিতে পানি দিচ্ছে। আর মূলত ওই মেশিনের ছিল হলো পাইপ লাগানো, যদিও নালা থাকে কিন্তু ওনাদের ওইটা ছিল পাইপ লাগানো। এই কারণে এট এ টাইম একটা মেশিনে একটা জমিতে পানি দেওয়া যেত। অন্যান্যদের বেলায় কিন্তু দেখা যাচ্ছে যে নালা করা থাকে, কিন্তু ওইটা ছিল ডিফারেন্ট। একজন যখন জমিতে পানি নেবে আর একজনকে অপেক্ষা করতে হবে, তারটা শেষ হওয়ার পর অন্যজন। তো এই তুষার মোল্লা গিয়ে দেখেন বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, এখন সিরিয়ালি আসতে হবে। আর সিরিয়ালি আসতে আসতে সকাল গড়িয়ে যায়, দুপুর গড়িয়ে মানে বিকেল হয়ে যায় ভাবে এমন একটা অবস্থা। তখন ওনার সিরিয়াল আসে, তখন উনি পানি দিতে থাকেন এবং ওনার মায়ের কাছে ফোন করে বলে দেন যে যেহেতু মাত্র সিরিয়াল পেয়েছেন, সময় লাগবে, বাড়িতে আসতে রাত 9টা কি 10টা বাজতে পারে। কিন্তু ওনার মা কথা শুনে বলে দেন যে ঠিক আছে, আজ পানি দিতে হবে না, তুই চলে আয়। এর পেছনে কারণ হলো ওই জমির একটু পাশে, মানে ওনাদের জমি তার একটু পাশে একটা পুকুর এবং বাগান রয়েছে, জানি অনেক ভয়ের কথা প্রচলিত আছে। এখন মায়ের মন তো ভয় পেয়ে বলেছেন যে ছেলের একটা বিপদ হতে পারে। কিন্তু গত রাত্রে এই তুষার মোল্লার বাবা যে বকাঝকা শুনেছেন, এই কথা শুনে ওনার মায়ের কথায় আর কর্ণপাত করেন নাই। উনি চিন্তা করেন যে কোনোভাবেই পানি না দিয়ে বাড়িতে যাওয়া যাবে না, তাহলে বাবা তো আস্ত রাখবে না। এবার ওনার মাকে বলে দেন যাই হোক না কেন পানি দেওয়া শেষ করে তবেই উনি বাড়িতে আসবেন। আসলে উনি তো জানতেন না যে ওই রাত্রে ওনার জন্য কি অপেক্ষা করছে। তো ধীরে ধীরে জমিতে থাকা আশেপাশে সব লোকজন সন্ধ্যা হয় বাড়িতে ফিরতে শুরু করেছে। তো এক পরিচিত কাকা বাড়িতে যাবার পথে ওনাকে বলেন যে যদি ওনার যেতে দেরি হয় তবে যেন খালের উত্তর পাশের রাস্তা দিয়ে উনি বাড়িতে না যান। তো উনি এই কাকার কথা খুব একটা গায়ে লাগান না। দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসতে শুনে ওনার শরীরটা একটু ভয়ে কেঁপে ওঠে, কারণ রাত হয়ে যাচ্ছে। আজান শেষ হবার পর কিছুটা সময় পর তখন একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি, তবে আবছা আলো রয়েছে। তো এই তুষার মোল্লা দেখতে পান দূরের একটা জমির আইল দিয়ে কেউ একজন হেঁটে আসছে, কিন্তু কে আসছে এটা বোঝা যাচ্ছিল না। আর ওনার কাছে যে মোবাইল ফোনটা ছিল, মোবাইলের আলো এত কম যে অত দূরে যাবে না সেই আলোটা। এই জন্য ওই আলো দিয়ে দেখার বৃথা চেষ্টা না করে কে আসছে সেটা দেখার জন্য উনি যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছু সময় পর দেখেন একজন বৃদ্ধা মহিলা হাতে লাঠি নিয়ে ওই লাঠির উপর ভর করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। ভয় আর কৌতূহল দুটো নিয়ে তাকে জিজ্ঞেস করেন যে বুড়িমা এত রাত্রে কোথায় যাবেন, কোনো বিপদ হয়েছে কি, আমি কি এগিয়ে দেব? তো ওই বৃদ্ধা মহিলা একটু থেমে বললেন যে সামনে এই যে বিল, এই বিল শেষে তার মেয়ের বাড়ি, সেখানে নাকি তিনি যাবেন, তার নাতিকে নাকি সাপে কেটেছে, এই জন্য এই জমিটুকু পার হতে পারলেই নাকি তার ঝামেলা শেষ। খাল পার
মানে পানি দিয়ে তার কোনো অসুবিধা হবে না। তখনই তুষার মোল্লা বলেন যে, বুড়িমা আমি কি আপনার হাতটা ধরে কিছুটা পর এগিয়ে দিয়ে আসবো? এটা বলার পিছনে তুষার মোল্লার কারণ ছিল হচ্ছে যে আইল দিয়ে কিন্তু মানে স্বাভাবিকভাবে হেঁটে আসাটা বেশ একটু কঠিন, কারণ আইল থেকে চিকন, এর উপর দিয়ে হেঁটে আসাটা একটু টাফ। এই কারণে মাঝে মাঝে পা পিছলে জমির কাদার মধ্যে, দুই পাশে যেই জমি রয়েছে সেখানে যে পানি আছে ওই কাদার মধ্যে বা পানির মধ্যে পা পড়ে যায়। তো মহিলারও ওরকম হচ্ছিল বলে মনে হচ্ছিল তুষার মোল্লার কাছে, এই জন্য উনি উপকার করার নিমিত্তে কথাটা বলেছিলেন। তখন ওই মহিলা বলে, ঠিক আছে, আমারও হাতটা অসুবিধা হচ্ছে আইল দিয়ে, দাও তোমার হাত দাও। তখন ওই মহিলা ওনার হাতটা বাড়ান আর তুষার মোল্লা ওনার হাতটা এগিয়ে দেন, দুজন হাঁটছেন। তুষার মোল্লার কাছে মনে হচ্ছিল এটি যে বৃদ্ধা মহিলার হাতটা এটা অনেক ঠান্ডা এবং খুবই শক্ত। তুষার মোল্লা ভাবেন যে এই বৃদ্ধা মহিলার বয়স হয়েছে, এই জন্যই হয়তো বা হাতটা এতটা শক্ত হয়ে গিয়েছে, কিন্তু এত ঠান্ডা কেন? একটু আসলে ব্যাখ্যা ওনার কাছে ছিল না ওই সময়। হাতে হাতে দিয়ে একটা কথা বলছিলেন তুষার মোল্লা তার সাথে, কিন্তু উনি ওই বৃদ্ধা মহিলা তেমন কোনো উত্তর দিচ্ছিলেন না, কোনো রিপ্লাই নাই। মাঝে মাঝে কিছু একটা পচা দুর্গন্ধ পাচ্ছিলেন, কিন্তু সেটি যে ঠিক কিসের দুর্গন্ধ এটা বোঝা যাচ্ছিল না। হঠাৎ করে পেছন থেকে মেশিন বন্ধ হয়ে গেল। ওই মেশিন বন্ধ হলে কিন্তু একটা শব্দ হয়, ওই শব্দতে উনি পেছন দিকে তাকান, মানে তুষার মোল্লা পেছন দিকে তাকান। মনে হচ্ছিল মেশিন কোনো সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। এখন ওনার জমিতে তো পানি দেওয়া হচ্ছিল, মেশিন বন্ধ হয়ে গেলে তো ওনার অসুবিধা, পানির প্রবাহটা তো ঠিক রাখতে হবে। তখন এই তুষার মোল্লা এই বুড়িমাকে বলেন যে, বুড়িমা তুমি একটু দাঁড়াও, আমি ওই মেশিনটা চালিয়ে দিয়ে আবার আসছি। তখন ওই বুড়িমার হাত ছেড়ে মেশিনের দিকে একটু আগাবেন, এমন সময় মনে হলো যে বুড়িমার দিকে একটু তাকাই তো কেমন কেমন মনে হচ্ছে। উনি তো ওই বুড়িমার দিকে তাকিয়ে একদম হতবাক। আরে এখানে তো সেই বৃদ্ধা মহিলা কোথায়? এখানে তো 3-4 বছরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, আর তুষার মোল্লার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। কি যে বৃষ্টি সে হাসি, আর ওই হাসির শব্দে মনে হচ্ছিল তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। নিজেকে কয়েক মুহূর্তের জন্য শান্ত করে তার পাশ দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরে তাকিয়েছিলেন এবং দেখেন যে ওই যে মেয়েটা, বাচ্চা মেয়ে অবয়ব হয়ে গিয়েছে, সেটাও তার পিছনে দৌড়ে দৌড়ে আসছে। জমির ছেড়ে খালের পাড়ে আসেন এবং তার মনে হয় এখন আর কোনো সমস্যা নেই, কিন্তু পেছনে ফিরে তাকিয়ে দেখেন যে বিশাল উচ্চতার কোনো একটা অবয়ব ছুটে আসছে তার দিকে। উনি এই দৃশ্য দেখে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তখন উনি জ্ঞান হারান নাই। ওদিকে এই যে এক চাচা ওনাকে বলেছিলেন যে খালের উত্তর পার দিয়ে না যেতে, উনি ভুল করে খালের উত্তর পারে চলে আসেন, যাতে করে ওই জিনিসটা তার কাছে আসতে না পারে, এই কারণে এসেছিলেন। কিন্তু উনি তো ভুলে গিয়েছিলেন যে সেই চাচা নিষেধ করেছেন ওই দিকটা দিয়ে না যেতেই। ওই দিক দিয়ে ছোটার সময় কিছুটা পথ যাওয়ার পরেই ওইখানে একটা কবরস্থান রয়েছে, আর ওই কবরস্থানের উল্টো পাশে রাস্তার পাশে একটি খাল রয়েছে, যে খালে পানি রয়েছে। তো উনি যাচ্ছিলেন দৌড়ে, হঠাৎ করে খালের পানিতে কিছু একটা সাঁতার কাটার শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন সাদা কাপড়ে মোড়া একটা লাশ ওই পানিতে ভেসে চলছে, এবং ওই লাশের ভেতর থেকে কোনো পশু জবাই করার পর, স্পেশালি গরু বা ছাগল জবাই করার পর যেমন এক ধরনের গড়গড় শব্দ হয়, এরকম শব্দ আসছে। উনি তো আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু কোন দিকে যে যাচ্ছেন, ডানে না বায়ে? যদিও রাস্তা সোজা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার দিক ঠিক নাই। উনি দৌড়াচ্ছেন, দৌড়ে দৌড়ে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে যান। তো ধাক্কা লাগার পর দেখেন যে ওইখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি আরো ভয় পান, কিন্তু ওনার ভয়টা কেটে যায় যখন উনি বুঝতে পারেন এই অবয়বটি আর কেউ নয়, ওনার আব্বা দাঁড়িয়ে আছে। তখন ওর মনে হয় উনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ, এবারে যাত্রায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। ওনার আব্বা তো তাকে জড়িয়ে ধরে, এই বাবা কি হয়েছে? তখন উনি বলেন যে আমি ভয় পাইছি। তখন ওনার আব্বা বলেন যে তাকে মোবাইলে পাওয়া যাচ্ছিল না, এই কারণেই
দ্রুত তিনি চলে আসেন যে কোনো সমস্যা হলো কিনা, এবং উনি দ্রুত আসার জন্য এই কবরস্থানের পথটা দিয়ে এসেছিলেন, সোজা পথ দিয়ে না এসে। আর এখানেই উনি ওনার ছেলের সাথে ধাক্কা লাগে, এবং ধাক্কা লাগার পর তো তুষার মোল্লা পড়ে যান। এরপরে ওনার বাবা তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসেন, গোসল করিয়ে দেন। গ্রামে কিছু রিচুয়াল আছে, যেমন লোহা গরম পানিতে দিয়ে খেতে দেয়া, এরকম করা হয়। এরপরে উনি বেশ কয়েকদিন জ্বরে ভুগেছিলেন। স্থানীয় কবিরাজ চাচার কাছ থেকে পানি পড়া নিয়ে ঝাড়ফুঁক করিয়ে আল্লাহর অশেষ রহমতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে সন্ধ্যার পর ফাঁকা জায়গাগুলোতে এরকম টুকটাক ঘটনা কিন্তু ঘটে। এই জন্য মুরব্বীদের কথা কিন্তু শুনতে হয়, একা থাকা উচিত নয়। কারণ মূলত সন্ধ্যা হলেই ভয়ানক সমস্ত এই অশরীরগুলো এগুলো কিন্তু বের হয়ে আসে, আর তখন তারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। তারা মানুষকে ভয় না দেখালেও তারা তাদের যে চলার পথ, সেই পথ দিয়ে গেলেও যদি তারা দেখে মানুষ সামনে পড়েছে, তখন তারা বিরক্ত হয়। তখন তারা কিন্তু এমনিতেও ভয় দেখাতে পারে, আর তাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় মানুষ ভয় পেতে পারে। কারণ তাদের যে পথ, সেই পথ দিয়ে চলার সময় তাদের অজান্তেই কোনো মানুষ কখনো কখনো তাদেরকে ডেকে দিলে তখন ভয় পায়। তারা যে ভয় দেখিয়েছে ইচ্ছা করে, বিষয়টা এরকম নয়। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ তুষার মোল্লা, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এই জন্য আশা করছি আপনি আরও ঘটনা আমাদেরকে ইনশাল্লাহ পাঠাবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা লোক হয়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ইনামুল হক আবির ভাই। উনি পেশায় একজন সাংবাদিক। উনি একটি জাতীয় দৈনিকের চিফ রিপোর্টার হিসাবে বর্তমানে কর্মরত রয়েছেন। ওনার গ্রাম নারকেলবাড়িয়া, পোস্ট শুক্তাগড় থানা, রাজাপুর জেলা, ঝালকাঠি। তিনি বেশ কিছুদিন আগে ঝালকাঠির একটি ঘটনা পাঠিয়েছিলেন। জাকারিয়া নামক একজন ব্যক্তি, খুবই নামকরা একজন ব্যক্তি, স্থানীয় একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি এমপি ইলেকশনও করেছিলেন। পরে একটি বিশেষ কারণে উনি মারা গিয়েছিলেন, এবং সেই বিষয়টিও কিন্তু আমরা আমাদের ঘটনায় বলেছিলাম। এই ঘটনাটি যখন বলি, এরপরে বেশ কয়েকজন আমাকে নক করেছিলেন, আমার পরিচিতজন যাদের বাড়ি ঝালকাঠিতে। তো এনারা বলেছিলেন সেই জাকারিয়া সাহেবের কথা। অনেক উদার মনা একজন মানুষ ছিলেন, খুবই ভালো একজন মানুষ ছিলেন। বিশেষ করে আমার খুব কাছের একজন বড় ভাই, উনি পুরান ঢাকায় পারফিউমের বিজনেসের সাথে জড়িত। তো ওই বড় ভাইয়ের নাম আছে হারুন ভাই। তো হারুন ভাইয়ের কয়েকটা ঘটনা কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে আমি বলেছি। তো হারুন ভাই উনি আমাকে ফোন করে বলেন যে হারুন ভাই যে বড় ভাই, ওই বড় ভাই এবং আর ওই জাকারিয়া ভাই, এই দুইজন ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। এবং জাকারিয়া ভাইয়ের মৃত্যুতে এলাকাবাসী প্রচণ্ড মনে আঘাত পেয়েছিলেন। তার এরকম মৃত্যু কেউ মেনে নিতে পারেন নাই। তো এই আবির ভাই ওই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন। আর এখন যে ঘটনাটি আবির ভাই আমাদেরকে শোনানোর জন্য বলেছেন, এই ঘটনাটি এটি আপনার মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনার মধ্যে কিছু বিষয় শিক্ষণীয় রয়েছে। চলুন শুরু করি। যার সাথে ঘটনা ঘটে তার নাম হলো মোহাম্মদ আলতাফ হোসেন চৌকিদার। তিনি সম্পর্কে এই আবির ভাইদের মামা হতেন। ওনাদের একবারই পরেই তার বাড়ি ছিল। ইনি পেশায় ছিলেন একজন গ্রাম পুলিশ, পাশাপাশি তিনি টুকটাক কবিরাজি চিকিৎসাও করতেন। ঘটনার সময়কাল 1998 সালের বৈশাখ মাসের কোনো এক রাতে। ঘটনাটা উনি ওই আলতাফ হোসেন মামা নিজ মুখে 2005 সালে শুনেছিলেন। তখন উনি ক্লাস 8-এ পড়তেন। এই আলতাফ হোসেন মামা যেভাবে বলেছেন সেটা হলো 1998 সালের বৈশাখ মাসের শেষ দিকে ওনাদের পার্শ্ববর্তী শুক্তাগড় গ্রাম থেকে একজন লোক আসে তার মেয়ের চিকিৎসার জন্য ওই আলতাফ মামার কাছে। তো আলতাফ মামাকে তার সাথে করে নিয়ে যাবেন ওই লোকটি। তবে আলতাফ মামা ওই সময় একটা কাজ করছিলেন। এই কর্মব্যস্ততার কারণে ওই লোকটিকে বলেন যে তুমি বাড়িতে যাও, আমি হাতের কাজগুলো শেষ করে সন্ধ্যার পর তোমাদের বাড়িতে আসবো। তারপরে লোকটি চলে যান এবং আলতাফ মামা সন্ধ্যার পর ওই লোকের বাড়িতে যান। ওই ব্যক্তির মেয়ের চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শেষ হতে রাত প্রায় 11টা বা তার একটু বেশি হয়ে যায় আর কি। ওই লোকদের বাড়িতেই এরকম সময়টা হয়ে যায়। ওই লোক আলতাফ মামাকে এগিয়ে দিতে চাইলে আলতাফ মামা বলে যে দরকার নেই, জ্যোৎস্না রাত, সমস্যা নাই, আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না আমার সাথে।
এই বলে আলতাফ মামা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আলতাফ মামা হাঁটা শুরু করেন। আলতাফ মামা এক পর্যায়ে যখন কামারবাড়ি শুক্তাগড় সরকারি প্রাইমারি স্কুলের কাছে আসেন, তখন রাত প্রায় 12টারও বেশি সময় অতিবাহিত হয়। এখানে বলে রাখা ভালো, ওই প্রাইমারি স্কুলটির আশেপাশে প্রায় 30টির মতো সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ছিল এবং ওদের অধিকাংশই কামার পেশার সাথে সম্পৃক্ত থাকার কারণে ওই বাড়িগুলো বা ওই এলাকাটা কামারপাড়া বা কামার বাড়ি নামে পরিচিত ছিল ওনাদের গ্রামে। তো আলতাফ মামা যখন শুক্তাগড় সরকারি প্রাইমারি স্কুল অতিক্রম করেন, তখন কামার বাড়ির সামনে এসে উনি যখন এসে দাঁড়ান, তখন খালের উপর একটা চার ছিল। ওই চার পার হয়ে চারের দক্ষিণ পাশে এসে দাঁড়ান। তখন তিনি ভাবতে থাকেন কোন দিক দিয়ে বাড়িতে যাবেন। ওখান থেকে দুটি রাস্তা, পশ্চিম দিকের রাস্তাটা সোজা গিয়ে মোল্লারহাট বাজারে গিয়েছে, যেখান থেকে আলতাফ মামার বাড়ি আসতে প্রায় 4 কিলোমিটার জায়গা অতিক্রম করতে হবে। আর পূর্ব দিকে যে রাস্তাটা এই এনামুল হক আবির ভাইয়ের বাড়ির দিকে আর কি, যে গ্রাম আর কি, ওখান থেকে প্রায় 2 কিলোমিটার জায়গা দূরত্ব অতিক্রম করলে আলতাফ মামার বাড়ি পৌঁছানো সম্ভব। তবে এই পূর্ব দিকের রাস্তাটাই হলো এই কামার বাড়ির ভয়ঙ্কর একটি চিতাখোলার রাস্তা। কামার বাড়ির সামনে চিতাখোলার সংলগ্ন যে খালটি রয়েছে, ওখান থেকে ওনাদের যে গ্রাম নারকেলবাড়িয়া গ্রাম, এই নারকেলবাড়িয়া গ্রামে আসতে প্রায় 1 কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি ছিল না। তখন একেবারেই জনমানব শূন্য ছিল। ওই রাস্তাটার দুপাশে বাবলা, তাল গাছ, সারি সারি বিভিন্ন রকমের শতাধিক গাছ রয়েছে। রাস্তাটির দুই পাশে একটি খাল রয়েছে, যেটা নারকেলবাড়িয়া গ্রাম আর শুক্তাগড় গ্রামের সংযোগস্থল বলা চলে। আবার সবসময়ের জন্যই নাকি ওই খালটিতে প্রচুর মাছ পাওয়া যেত এবং এখনো অনেক মাছ পাওয়া যায় ওই খালটিতে। তো আলতাফ মামা এমত অবস্থায় চিন্তা করেন যে এত রাত্রে আর বেশি দূর না হেঁটে এই রাস্তাটি ধরেই অল্প সময় বাড়িতে চলে যাই, এটাই ভালো হবে। আর কি এমন হবে, যেহেতু তিনি কবিরাজি করতেন, আবার গ্রাম পুলিশ ছিলেন, বেশ সাহসীও ছিলেন আলতাফ মামা। আলতাফ আমার বাড়ি থেকে ওই চিতাখোলার রাস্তাটি ধরেই হাঁটা শুরু করেন। তিনি হাঁটার এক পর্যায়ে মিনিট 2 পরে দেখতে পান তার কিছু সামনে কে যেন হেঁটে যাচ্ছে। তিনি খুব একটা পাত্তা না দিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে থাকেন। তার উদ্দেশ্য ছিল কে যাচ্ছে তা দেখার জন্য। যখন আলতাফ মামার সামনে কিছুটা এগিয়ে আসলেন, তখন দেখেন যে তার সামনে যে হেঁটে যাচ্ছে তিনি অপরূপ সুন্দরী এক নারী, 20 কি 25 বছর বয়স হবে তার। আলতাফ মামার ভাষ্যমতে যে কোনো মানুষ, বিশেষ করে পুরুষ মানুষ, ওই নারীকে একবার যদি দেখে তার দিকে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হবেই, এত সুন্দর ছিল সেই মেয়েটি। তখন আলতাফ মামা ওই মেয়েটিকে প্রশ্ন করে, এই তুমি কে, কোন বাড়ির মেয়ে তুমি, এত রাতে কোথায় যাও আর এখানে কি করো? এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করার কারণ হচ্ছে উনি যেহেতু গ্রাম পুলিশ ছিলেন, স্বাভাবিকভাবেই এত রাতের বেলা কোনো একটা মেয়ে হেঁটে গেলে এই প্রশ্ন উনি করবেনই। তো ওই মেয়ে হাঁটছে তো হাঁটছে, ওনার কোনো কথার উত্তর দিচ্ছে না। আলতাফ মামার ওই মেয়েটিকে নিয়ে আরও সন্দেহ হয়। তিনি ভাবতে থাকেন কোনো বাড়ির মেয়ে রাগ করে হয়তো বাড়ি থেকে পালিয়ে আসছে, অথবা কোনো ছেলের সাথে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে এসেছে, অথবা সে সুইসাইড করার জন্য যাচ্ছে। ওই মেয়েটি হাঁটতে থাকে, হঠাৎ করে ওই মেয়েটি চিতাখোলার ভেতর প্রবেশ করে। তখন আলতাফ মামা ভাবতে থাকেন যে এবার আর কোনো কথা নয়, সোজা গিয়ে ওর হাত ধরে টেনে ধরবেন। সেটা আসলে কে আর ওইদিকে কই যায়? ও যদি এখন একটা দুর্ঘটনা ঘটায় তাহলে তো ওর পরিবারের অবস্থা কি হবে? আর সে আবেগে হয়তো বা কোনো একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে, কিন্তু এটা তো তিনি যেহেতু দেখে ফেলেছেন, এত হতে দেওয়া যায় না। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে তাকে তার বাড়িতে পৌঁছে দেবেন। এই ভালো নিয়েতেই উনি ওই মেয়েটির পিছু নেন এবং ওই মেয়েটির জন্য আগ্রহ প্রকাশ করেন। যেই বাবা সেই কাজ। আলতাফ মামা যখন ওই মেয়েটির পিছু পিছু হাঁটতে থাকেন, এক পর্যায়ে আলতাফ মামা যেই ওই মেয়েটির হাত ধরতে দেবেন, হঠাৎ করে ওই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। এখন আলতাফ মামার ঘোর কেটে যায়। তখন এক কামার বাড়ির চিতাখোলার ভয়ঙ্কর বিষয়গুলো আলতাফ মামার মনে পড়ে যায়। ওই তো মনে মনে প্রচন্ড ভয় পেয়ে যান এবং তাই সাহস হারিয়ে ফেলেন। আলতাফ মামা রাস্তায় উঠে যেই উনি দৌড় দিতে যাবেন, তখন চারদিকে ভয়ঙ্করভাবে গাছের ডালপালা ভাঙার শব্দ শুনতে পান এবং অনেকগুলো মহিষ একসাথে ডাকলে গঙ্গানির মতো শব্দ করে যেরকম হয়, ঠিক এমন শব্দ শুনতে পান। হঠাৎ করে আলতাফ মামা যখনই পেছনের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন বিশাল কয়েকটা মহিষ
তার স্বাভাবিক মহিষের চেয়েও 5 থেকে 6 গুণ বড় এবং প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে তার দিকে ছুটে আসছে, যেন এখনই তাকে আছড়ে পায়ের নিচে পিষে শেষ করে ফেলবে। আলতাফ মামা প্রচণ্ড ভয় পান। শরীরের সবটুকু শক্তি দিয়ে তিনি দিক বিদিক ছুটতে থাকেন। প্রচণ্ড জোরে দৌড়তে দৌড়তে এক পর্যায়ে নারকেল বাড়িয়ার শেষ সীমানায় যেইখানে একটি স্লুইস গেট রয়েছে, ওখানে সে চিৎকার দিয়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন ওই সুইচ গেটের কাছে 4-5 জন জেলে হারিকেন ধরে মাছ ধরছিল। তারা আলতাফ মামার চিৎকার শুনে নৌকা থেকে উঠে এসে আলতাফ মামাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। সকলেই তাকে চিনতে পারেন। এক পর্যায়ে তারা আলতাফ মামাকে বাড়িতে পৌঁছে দেন। পরে আলতাফ মামা তার সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আর তেমন কিছু বলেন না। ওনার জ্ঞান ফেরত আসে অল্প সময় পরেই। তখন বাড়িতে দেখেন যে গরুর মাংস রান্না হয়েছে, ওইটা দিয়ে উনি ভাত খেয়ে শুয়ে পড়েন। তবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও উনি যথাসাধ্য ওনার নিজের চিকিৎসা করেন এবং স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে থাকেন। অবাক করা বিষয় হলো, আলতাফ মামা 2011 সালের দিকে ওনার আচরণের বেশ কিছু পরিবর্তন সবাই লক্ষ্য করে। ওনার মানসিক সমস্যা দেখা দেয়। আলতাফ মামা নাকি ওই কামার বাড়ির চিতাকলার দিকে ছুটে যেত। 2011 থেকে 2013 সাল পর্যন্ত আলতাফ মামা এই সময়ের মধ্যে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং এমন অবস্থায় চলে যে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। 2013 সালের দিকে আলতাফ মামা মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আলতাফ মামাকে বিভিন্ন ওঝা কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হলেও সকলেই বলেছে যে যে ভয়ঙ্কর জিনিসটা তাকে আছর করেছে তা তাদের ক্ষমতার বাইরে, আর এই জিনিসটা আলতাফ মামার রক্তে মিশে গেছে এবং এমন অবস্থায় পৌঁছে গেছে এর প্রভাব কোনোভাবে চিকিৎসা করে তাকে আর ভালো করা সম্ভব নয়। মূলত ওই সময় সে যে জিনিসটা দেখেছিল, এই জিনিসটাকে মূলত উনি বিরক্ত করেছিলেন। এই জিনিসটা ওইভাবে সেটা মেনে নিতে পারে নাই, অহেতুক তাকে বিরক্ত করেছিল আলতাফ মামা। এই জন্য তার একটা ক্ষোভ ছিল। আর বাড়িতে আসার পর উনি গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার কারণে ওই জিনিসটার প্রভাব যতটুকু ছিল তা আরো বহুগুণ বেড়ে যায়। আর এই কারণেই একটা দীর্ঘ সময় পর এই জিনিসটার প্রভাব প্রকাশিত হয়েছে। ফিলসেনার্স, ওই কামার বাড়ির যে খাল, ওখানে মাছ ধরতে গিয়ে 30-40 জনেরও বেশি মানুষ পাগল হয়ে হাঁটা শুরু করেছে। পরে অবশ্য অনেকটা ঠিক হয়ে গেছে, এটা কিন্তু অনেকেই দেখেছেন। আর এর মধ্যে ওই আলতাফ মামার ভাগ্নে, তার নাম হলো লোকমান, এই লোকমান ভাইও ছিলেন, তিনি পরবর্তীতে সুস্থ হয়ে গেছেন। তো এটি ছিল ঘটনা। এই ঘটনা থেকে একটা বিষয় কিন্তু আমরা জানতে পারলাম, যেহেতু আলতাফ মামা উনি গ্রাম পুলিশ ছিলেন, স্বাভাবিকভাবেই ওনার চিন্তা তো থাকতেই পারে একটা মেয়ে সুইসাইড করে যাচ্ছে বা বাড়ি থেকে রাগ করে চলেছে, এই রাতের বেলা কোন বিপদ আপদ হয় না হয়, স্বাভাবিকভাবেই উনি জিজ্ঞেস করবেন। এটাই তো কথা, তাই না? একজন গ্রামের সচেতন মানুষ হিসেবে এটা করাটাই স্বাভাবিক। উনি যখন দেখেন মেয়েটি চিতাকলার দিকে চলে যাচ্ছে, সে সুইসাইড করতে যায় কিনা, তাকে তো আটকানোটাও দায়িত্বের মধ্যে পড়ে। উনি এটাই করতে গিয়েছিলেন। এই পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু ওই পিশাচগুলো বা অশরীরগুলো তারা ক্ষিপ্ত হয়েছিল, এটা সত্য। এই কারণে তাকে মহিষের সুরত ধরে ভয় দেখিয়েছিলেন। ওই বাড়িতে আসার পর কাউকে তেমন কিছু বলেন না। উনি যখন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, পরবর্তীতে কিছু সময় পর ওনার জ্ঞান ফেরত আসে, ওর ক্ষুধা লাগে, উনি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েন। আমি এটা শুনেছি, এটা আসলে ধর্মীয় ব্যাখ্যা আমি দিতে পারবো না প্রিয় লিসেনার্স। গ্রামের আমার যারা আত্মীয় স্বজন বা আপনারা হয়তো শুনে থাকবেন যে ভয় পাওয়ার পরে কখনোই মাছ মাংস, স্পেশালি গরুর মাংস বা ইলিশ মাছ, এই জিনিসগুলো বা চিংড়ি মাছ, এই জিনিসগুলো না খাওয়া উচিত ওই রাতের মতো। তো এই ঘটনা থেকে এতটুকু বোঝা যায় যে আসলেই এগুলো একটা প্রভাব রয়েছে। আমরা অনেকেই অনেক জিনিস কুসংস্কার মনে করি, সব জিনিস কুসংস্কার নয়, আবার অনেক জিনিস কুসংস্কার হয়েছে আমাদের মধ্যে প্রচলিত আছে, এটাও সত্য। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ আবির ভাইকে, চমৎকার আরও একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। তবে সৌমিত্র রয় যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন তাকে আমি চিনি। তার নাম ফিরোজ মাহমুদ। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কামারথি গ্রামে। ঘটনাটির এক্স্যাক্ট
যে একটা সময় দিনক্ষণ উনি সেভাবে বলতে পারেন নাই, তবে এতটুকু বলতে পেরেছিলেন যে এটা বছরখানেক আগের ঘটনা, মানে উনি যখন বিদেশ গিয়েছিলেন তার আগের ঘটনা। আর সব ওই দিনটা ছিল কোরবানি ঈদের দিন। এই ফিরোজ মাহমুদ ভাই উনি মূলত থাকতেন হচ্ছে পরিবার সহ চট্টগ্রামে। এক কোরবানি ঈদের আগে ওনারা পরিবার সহ বেড়াতে আসেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কামারথি গ্রামে, যেখানে তার নানা বাড়ি। মূলত ওই কালিহাতী উপজেলাতে ওনার নানা বাড়ি দাদা বাড়ি প্রায় একই জায়গায় আর কি। কালিহাতী সদরে হচ্ছে ওনার দাদা বাড়ি, আর সেখান থেকে 3 কিলোমিটার দূরে কামারথি নামক যে গ্রাম, সেখানে হচ্ছে ওনার নানা বাড়ি। ঈদের দিন তিনি যমুনা ব্রিজ সহ বিভিন্ন জায়গা বন্ধু বান্ধবদের সাথে তিনি ঘুরে বেড়ান। ঘুরে বেড়াতে বেড়াতে রাত প্রায় 9টা বেজে যায়, 9টারও বেশি বাজে। তখন ওনারা বন্ধু বান্ধবরা মিলে আবার ফিরছিলেন। ওনার সাথে 2টা সিএনজি ছিল, তো একটা সিএনজিতে 5 জন বসেছিল, তারা সবাই তাদের যে গন্তব্য সেই জায়গাতে নেমে যায়। আর একটা সিএনজিতে উনি ছিলেন, সেখানে আরও 4 জন বন্ধু ছিল। তাদের বাড়ি ছিল ওই কালীহাতি থেকে 1.5 কিলোমিটার ভেতরে কুষ্টিয়া নামে একটা গ্রাম আছে। আমাদের জেলা কুষ্টিয়া বলি সেটা না, ওখানে কুষ্টিয়া নামে একটা গ্রাম আছে সেখানে। এরপরে তো আরও বেশ খানিকটা পথ তাকে যেতে হবে, কিন্তু সমস্যা হলো যে সিএনজিতে গ্যাস ফুরিয়ে গিয়েছিল বা এরকম কোনো সমস্যা হয়েছিল, যার কারণে সিএনজি চালক তাকে একদম ওই কামারথি গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে নাড়াচ্ছিলেন। কোনোভাবেই তাকে রাজি করানো যায়নি। বাধ্য হয়ে তিনি স্থানীয় যেই একটা ভ্যানের যে স্ট্যান্ড আর কি, সেখানে নেমে যান। ওই আরও কিছুটা আগানোর পর কামারথি জায়গাটা যদিও পরে, সেখানে পর্যন্ত কিছুটা পথ এগিয়ে দিয়ে এসেছিলেন। কিন্তু প্রবলেমটা হলো যে ওইখানে ওই সময় কোনো লোক ছিল না। ওই জায়গাতে 4 থেকে 5টা রাইস মিল রয়েছে। ওখানে রাত 1টা-2টোর সময়ও লোকজন গম গম করে, কারণ ওই রাইস মিলে সারাক্ষণ কাজ চলে। তো যারা নাইট শিফটে যারা কাজ করে তারা আবার ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করে, যার কারণে ওখানে সবসময় একটা লোকজন মানে একটা বিরাজমান থাকে আর কি। যেহেতু ঈদের রাত ছিল, মানে ওই দিনটা ঈদের দিন, দিন পার হয়ে রাত চলে আসছে, স্বাভাবিকভাবেই তো কারখানা বন্ধ থাকবে। ওইখানে ওই সময় ছিল একদম শুনশান নীরবতা, কোনো মানুষ নেই, কুকুর বিড়াল পর্যন্ত নেই। তো উনি বুঝতে পারলেন এখান থেকে বাকিটা পথ তাকে হেঁটেই যেতে হবে। উনি হাঁটা শুরু করে দেন। ওখান থেকে কিছুটা পথ আগানোর পর একটা মসজিদ পড়ে। ওই মসজিদ থেকে আরও কিছুটা এগিয়ে যাবার পর একটা রাস্তা পড়ে। ওই রাস্তার দুপাশে বড় বড় বাঁশ গাছ রয়েছে, এবং দুপাশের বাঁশগুলো হেলে পড়ে এমন একটা অবস্থা বিরাজ করেছে, যেমন বিয়ে বাড়িতে যেভাবে গেট সাজানো হয় ঠিক তেমন। দিনের বেলাতে রাস্তাটা খুবই সুন্দর দেখায়, মনে হচ্ছে যে একটা সবুজ গুহার মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন। উপর দিয়ে সবুজ পাতাগুলো, বাঁশের পাতাগুলো চলে আসছে, সবুজ গুহার মধ্যে আপনি ঢুকে, চমৎকার একটা সবুজ জায়গা আর কি ওই রাস্তাটা। কিন্তু রাতের বেলা কিন্তু সেটা বেশ ভয়ানক আকারই ধারণ করে বলতে হবে। ওই সময় ওনার কাছে একটা মোবাইল ফোন ছিল, নোকিয়া এক্সপ্রেস মিউজিক নামে একটা ওই সময় ওই মডেলের ফোন ছিল, যেটাতে শুধু গান টান শোনার জন্য এটা খুব ওই সময় চলতো আর কি। তো ওনার কাছে ওরকম একটা ফোন ছিল। তো উনি ওই রাস্তা দিয়ে যখন ঢোকেন, বাসার ভিতরে ঢুকে যান, ওনার কানে হেডফোন ছিল, গান শুনছিলেন। একটা পর্যায়ে মনে হলো যে হেডফোন খুলে উনি পকেটে মানে চিন্তা করেন যে রাখি আর কি। তো রাখেন, উনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে ওনার মনে হয় যে ওনার হাতের বাম পাশে একটা ঝোপ রয়েছে, ওটা ঠিক বাঁশের ঝোপ না, অন্য একটা ঝোপ। ওই ঝোপটা নড়ছে। ওই সময় কিন্তু হালকা বাতাস ছিল এবং জ্যোৎস্না রাত ছিল। জ্যোৎস্না রাত বলতে এরকম পূর্ণিমার মতো এতটা আলোকিত না থাকলেও দেখা যায় মোটামুটি এরকম আলো ছিল চারদিকে। আর যেহেতু বাঁশের ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই জায়গাটাতে বেশ অন্ধকারচ্ছন্নই ছিল। তো উনি যখন যাচ্ছিলেন তখন ওই ঝোপটা যখন নড়ছে, ওই চিন্তা করে আচ্ছা ঝোপটা নড়ে কেন। তো কি মনে করে ওনার একটু কৌতূহল জাগে, ঝোপটা কেন নড়ছে, একটু যাই ওই দিকে। উনি এমনিতে একটু ভীতু প্রকৃতির হলেও ওই সময় কেন জানি তার কাছে মনে হচ্ছিল যে তাই একটু এগিয়ে গিয়ে দেখি না। ওরা মোবাইলে তো আলো ছিল, তো মোবাইলের আলো জ্বালিয়ে উনি কিছুটা পথ আগানোর পর উনি দেখতে পান যে ওই ঝোপের পাশে
মানে কয়েকটা বাঁশ গাছ রয়েছে, ওইটার সাথে হেলান দিয়ে একটা মানুষ বসে আছে। মানুষের আকার আকৃতিটা বসে থাকলেও বোঝা যাচ্ছে যে তিনি দাঁড়ালে কতটুকু মানে হাইট তার হবে। কারণ আমরা একটা মানুষ যদি বসে থাকে এতটুকু কিন্তু বুঝতে পারি যে তিনি দাঁড়ালে তার হাইটটা কত ফুট হতে পারে। তো উনি ওইটা দেখে আন্দাজ করেন যে ওই অবয়বটির হাইট প্রায় 7 ফুট 7.5 ফুটের মতো হতে পারে। আর উনি যে জিনিসটা দেখে মারাত্মক ভয় পান সেটি হলো উনি দেখেন যে ওই জিনিসটার এই কাঁধের উপর থেকে যে গলার যে অংশটা, আমরা গলার একটা অংশ আছে, তারপর মাথা, গলার উপরে মাথা, ওইটা কাঁধ রয়েছে কিন্তু গলাও নেই, মাথাও নেই। আর মাথাটা ওই জিনিসটার একটা হাতে, এবং ওই মাথাটায় দুটো চোখ জলজল করছে। চুলের মধ্যে কয়লা যেরকম জলজল করে, কয়লার যেরকম কালার হয়, ঠিক চোখ দুটো ওই রকম টেনিস বলের মতো গোল জলজল করছে। শুধু যে এমনটা হচ্ছে তা নয়, ওই অবয়বটা, তার ওই মাথাটা এক হাত থেকে আর এক হাতে নিচ্ছে। আমরা মাঝে মাঝে দুই হাতে যদি টেনিস বল নিয়ে খেলতে চাই, এক হাতে টেনিস বল নিয়ে আর এক হাতে নেই, ডান হাত থেকে বা হাতে নেই, বা হাত থেকে ছুঁড়ে আবার ডান হাতে নেই। ওই অবয়বটা তার মাথাটা এভাবে নিয়ে খেলা করছে। ওই দৃশ্য দেখে উনি তো মারাত্মক ভয় পান। উনি ওইখান থেকে দ্রুত বের হয়ে যান। বের হওয়ার যতটুকু পথ রয়েছে, মানে রাস্তায় ওঠার জন্য, মেইন রাস্তায় ওঠার জন্য, ওইটুকুতে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু মেইন রাস্তায় যখন উনি ওঠেন এবং উঠে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করেন, তখন দেখেন যে রাস্তার একটা পাশ, যেই পাশে বাঁশঝাড় ছিল, সেই দিক থেকে বিড়ালের আকৃতির বড় একটা কিছু, মানে এই বিড়াল, এত বড় বিড়াল নর্মালি দেখা যায় না, এটা কুকুরের আকৃতির মতো একটা বিড়াল, আলো সাদা মিক্সড কালারের একটা বিড়াল। এই বিড়ালটা বাঁশের ওই সাইড থেকে রাস্তা দিয়ে উঠে রাস্তার অন্য পাশে, মানে ক্রস করে রাস্তার অন্য পাশে নেমে যান। তিনি এই বিড়ালটি দেখে হঠাৎ করে চমকে ওঠেন, কিন্তু চিন্তা করেন রাতের বেলা দেখি বিড়াল না অন্য কিছু, শেয়াল বা অন্য যে কোনো প্রাণী হতেই পারে, অনেক সময় নিশাচর প্রাণী থাকে। উনি এই চিন্তা করেছেন, আর এটাও ভেবেছেন যে বিড়াল বিড়ালের মতো চলে যাচ্ছে, আমি আমার মতো পথ চলি, সমস্যা কি। তো উনি হাঁটছেন, আর একটু আগে যে জিনিসটা তিনি দেখেছেন সেটা চিন্তা করেও তো উনি ভয় পাচ্ছিলেন। এর মধ্যে কি হয়, হঠাৎ করে আর একটা কালো রঙের ওই একই আকৃতির বিড়ালের মতো একটা জিনিস, ওইটা রাস্তার উল্টো পাশে, যেই পাশে মূলত কেবল বিড়ালটি নেমে গিয়েছিল, ওই দিক থেকে আর একটা বিড়াল উঠে রাস্তা ক্রস করলো। উনি এটাকেও খুব বেশি ভয়ের হিসেবে নেননি, কিন্তু যখনই আরো একটু পথ উনি এগিয়ে যান, তখন তিনি দেখেন এই যে দুটো বিড়াল একটু আগে রাস্তা ক্রস করেছিল, এই দুটো বিড়ালই রাস্তার ডান পাশে একটা, বাম পাশে একটা দাঁড়িয়ে রয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে। উনি দেখেন যেটা বিড়ালই, কিন্তু আকৃতিতে কিন্তু অনেক বড় এবং খুব হিংস্র প্রকৃতির মনে হচ্ছিল। এখন ওনার যে সমস্যাটা ওনার কাছে মনে হচ্ছিল সেটি হলো যে ওনাকে তো রাস্তা সোজা যেতে হবে। ওই বিড়াল দুটি এমনভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল, মানে ওই বিড়াল দুটোকে মানে দুপাশে রেখে মাঝখান দিয়ে তাকে যেতে হবে। ওনার তো এই দৃশ্য দেখে ভয় পাওয়ার পরিবর্তে ওনার মেজাজ খুব গরম হয়, কারণ একটু আগে একটা জিনিস দেখে উনি ভয় পেয়েছেন। তারপর আবার এই বিড়ালগুলো এসে উৎপাত করছে। এই বিড়ালগুলো ভয়ানক কিনা এটা নিয়ে উনি অতটা ভাবেন নাই। আর বিড়াল যেহেতু রাস্তার এক পাশে একটা দাঁড়িয়ে রয়েছে আর এক পাশে একটা দাঁড়িয়ে রয়েছে, উনি কি করেন, রাস্তার ডান পাশে যে দাঁড়িয়ে রয়েছে সেই দিকে এগিয়ে গিয়ে একটা বিড়ালের গায়ে এমন জোরে একটা লাথি মেরেছেন, এক লাথিতে ওই বিড়ালটি উড়ে গিয়ে, মানে একদম ছিটতে গিয়ে ওই যে বাঁশঝোপ, ওই বাঁশঝোপের দিকে চলে গিয়েছে এবং বাঁশঝোপের সাথে একটা বাঁশের সাথে গিয়ে ধাক্কা খায়। এবং ধাক্কা খাওয়ার পর এমন এক বিকট আর্তনাদ করে ওঠে, এমন আর্তনাদ উনি জীবনে কখনো শোনেননি, এমন ভয়ানক এক আর্তনাদ। উনি তখন চিন্তা করেন যে এত বড় একটা বিড়াল, এই বিড়ালকে লাথি দিয়ে সর্বোচ্চ 2 থেকে 3 হাত দূরে ফেলার সক্ষমতা ওনার আছে, কিন্তু এত বড় একটা বিড়ালকে উনি লাথি দিলেন সমস্ত শক্তি দিয়ে, এই বিড়ালটি এত দূরে গিয়ে বাঁশের সাথে কিভাবে আঘাত খেল। তখন উনি বুঝতে পারেন না কোনো স্বাভাবিক বিড়াল নয়। আর ওই বিড়ালের
গায়ে যখন ওই লাথি দিয়েছেন, লাথি দেওয়ার পরে অন্য যে বিড়ালটি ছিল সেটিও পালিয়ে চলে গেছে। উনি তখন চিন্তা করলেন যে কাজটা তো ভালো হলো না। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, উনি দ্রুত বাড়ির দিকে আড়ালে থাকেন আর দোয়া দুরুদ পড়ছেন। কিছু সময়ের মধ্যে হঠাৎ করে ওনার কানে কিছু কথা ভেসে আসে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, মানুষ কথা বলছে কোথায়। উনি দেখতে পান রাস্তার এক পাশে, রাস্তাটা বেশ ঢালু ছিল, প্রায় 15-20 ফুট ঢালু ছিল, তার পাশে আবার জমি রয়েছে, ফসলের জমি, আর এক পাশে তো ওই বাঁশঝাড়ের জঙ্গলগুলো ছিল। তো উনি চিন্তা করছেন যে মানুষ আসছে তো ভালো, ওনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে যাওয়া যাবে। আর ফিরোজ মাহমুদ ভাইয়ের নানা অত্র এলাকায় খুব স্বনামধন্য একজন মানুষ, মৌলানা, প্লাস উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এলাকার বিভিন্ন বিচার সালিশে উনি যান এবং মানুষ তাকে খুবই শ্রদ্ধা করে। তো উনি চিন্তা করলেন যে যে লোকগুলো আসছে তাকে যদি বলা হয় যে আমার নানা অমুক, আমি তার নাতি, তাহলে এই লোকগুলো তাকে হেল্প করবে এবং সামনের দিকে এগিয়ে দেবে। উনি ওই চিন্তা করে দাঁড়িয়ে যান। উনি দেখতে পান যে অল্প সময়ের মধ্যেই ওই রাস্তার নিচ থেকে দুটো অবয়ব ভেসে আসছে, মানে হেঁটে হেঁটে রাস্তার ওই ঢালু রাস্তাটা দিয়ে রাস্তার উপরে উঠছে। ওই রাস্তাটা ছিল 30 ফুট চওড়া। এখন উনি চিন্তা করছেন যে এই লোকগুলো কি কথা বলছে। ওই লোকগুলো আসলে যে কি ভাষায় কথা বলছে, এমন ভাষা উনি কখনো শোনেননি। উনি খুবই অবাক হন, এমন ভাষা তো উনি কখনো শোনেন নাই। আরও যে জিনিসটা দেখে উনি প্রচণ্ড শকড হন, সেটা হলো ওই চাঁদের আলোতে দেখতে পান এই যে দুটি লোক উঠে আসলো রাস্তার নিচ থেকে, এই দুটি লোকের মাথা নেই এবং যে গলা রয়েছে গলাও নেই, মানে কাঁধ সমান, দুই কাঁধ সমান, কোনো মাথা নেই। এমনি দুটি লোকই কথা বলতে বলতে উঠে আসছে, মাথা নেই, মুখও নেই, তাহলে কথা আসছে কোথা দিয়ে? এরা কথা বলছে কিভাবে? এই জিনিস চিন্তা করেই ভয়ে তার সমস্ত শরীরে লোম দাঁড়িয়ে যায়। এবং ওই দুটি লোক উঠেই যে কাজটি করে সেটা হলো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা দুজন মানে হাত ধরে ফেলে, মানে একজন রাস্তার ডান পাশে একজন বাম পাশে, এই পাশে এইভাবে দাঁড়িয়ে একজন আরেকজনের হাত ধরে। তার মানে হচ্ছে পুরো রাস্তা ব্লকড, এদিক দিয়ে তিনি যেতে পারবেন না। উনি যখন এই দৃশ্য দেখেছেন উনি চিন্তা করেন যে সর্বনাশ, আমি তো বাড়ির দিকে যেতে পারবো না, এখন একটাই উপায় আছে, উল্টো দিকে ঘুরে ওই বাসের ভেতর দিয়ে মসজিদের দিকে যাও, তাহলে আল্লাহর রহমত আমি তোমার বাঁচতে পারি। তখন উনি কি করেছেন, উল্টো দিকে ঘুরেছেন। উল্টো দিকে ঘোরার সাথে সাথে দেখেন সেম আকৃতির আরো দুটো অবয়ব একই রকম ভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে, তারাও একে অন্যের হাত ধরে রেখেছে। এই দৃশ্য দেখার পর উনি বুঝতে পারেন যে সর্বনাশ, আজকে তো আমার জীবন হয়তো চলেই যেতে পারে। ওর পথ কিন্তু খোলা ছিল শুধু ডানে বায়ে, রাস্তার থেকে নেমে দৌড় দেয়া ডান দিকে অথবা বাম দিকে। এখন ডান দিকে দৌড় দিলে কিন্তু আমার ওই বাঁশঝাড়ের দিকে তাকে চলে যেতে হবে, আর বাঁ দিকে ফসলি জমি। এর থেকে কিছুটা পথ আগালে মূলত তিনি একটা সেফ জোনে যেতে পারবেন, কিন্তু তিনি বাঁশঝাড় পার হওয়ার পরে যেই জায়গাতে মূলত এসেছিলেন হেঁটে হেঁটে, ওই জায়গাটা একটা চিতা খোলা রয়েছে, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ওইখানে সৎকার করা হয়। মূলত ওইখানে হেঁটে আসার পরে ওই বিড়ালগুলোর উপস্থিতি সেখানে হয়েছে এবং তারপরে এই ব্যাপারগুলো হচ্ছে। উনি তখন চিন্তা করেন যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে, কিন্তু কীভাবে বের হবেন। উনি দেখতে পান যে ওই অবয়ব চারটি আস্তে আস্তে সামনে থেকে পেছন দেখে তার দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে আসার পরে তারা কি করে, তারা একে অন্যে সকলের হাত ধরে ফেলে। আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি যে মাঝখানে একজনকে দাঁড় করিয়ে রেখে আমরা একে অন্যের হাত ধরে গোল করে চারদিকে ঘুরতে থাকি। এই চারটা অবয়ব ঠিক সেম কাজটা করে। এদের আকৃতি ছিল প্রায় 8 ফুট বা 8.5 ফুট এমনটা, এবং কারোরই মাথা ছিল না, এবং ওরা বিড়বিড় করে এমন কিছু বলছে যেটা কোনোভাবেই বোধগম্য নয়, কিন্তু কথা কোন দিক দিয়ে বলছে এটাও কিন্তু ফিরোজ ইসলাম গাজী ভাই বুঝতে পারছেন না। ওদের প্রচণ্ড ভয় পাচ্ছেন, এখন কি করবেন। তখন উনি চিন্তা করেন যে আমাকে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে।
উনি সাহস সঞ্চয় করেন এবং উনি চিন্তা করেন যে এখন যদি আমি ভয় পাই তাহলে আজকে এখানে আমার মৃত্যু হবে। তিনি আল্লাহর নাম নিয়ে যে কাজটি করেন যে এই চারটা যে অবয়ব, এই অবয়বের মাঝখানে কিন্তু কিছু জায়গা ছিল, ওরা হাত ধরে রেখেছে। তো সুযোগ বুঝে ওই একটা হাতের নিচ দিয়ে উনি দৌড় দেন ঠিক মসজিদ যেদিকে সেদিকে, মানে ওই বাসার পার হয়ে যে উনি এসেছেন বাসার ওই পাশে তো মসজিদ। তো যখন উনি দৌড় দিয়েছেন তখন উনি ফিল করেছেন যে একটা অবয়ব খপ করে ওরা সার ধরার চেষ্টা করেছে। সার ধরার চেষ্টা করলেও সে পারেনি, কিন্তু তার হাতের যে নখ, এই নখটা তার পিঠে গিয়ে বেঁধে, এবং পিঠে ওই বেঁধার কারণে প্রচণ্ড আঘাত লাগে সেখানে। ফিরোজ মাহমুদ ভাই এটা উনি দেখেছিলেন ওই অবয়বগুলোর শরীরে যে লোমগুলো ছিল, প্রত্যেকটা লোম প্রায় 12 ইঞ্চি বা 1 ফুট বা 1.5 ফুটের মতো লোমস একটা শরীর ছিল তাদের, এবং শরীর থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ আসছিল। তো তিনি ওইখান থেকে বের হন ওই নখের আঁচড় খেয়ে। তারপর উনি দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সময় উনি পেছন দিকে তাকান নাই, উনি এক দৌড়ে ওই বাসার পার হয়ে, ওই রাস্তা দিয়ে পার হয়ে মসজিদের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। হুমড়ি খেয়ে পড়ার পর ওনার কাছে কিন্তু মোবাইল ছিল, উনি ওনার বাবাকে ফোন দিতে যাবেন, দেখেন ওনার মোবাইলের টাকা নেই। তখন ওনার কাছে আর একটা সিম ছিল মানিব্যাগের ভিতরে কাগজে মুড়িয়ে রাখা, সেটি বের করে ওনার বাবাকে ফোন করেন। ফোন করার পর ওনার বাবা এগিয়ে আসেন। তারপরে ওনার কিছু মনে নেই। উনি পরবর্তীতে জানতে পারেন যে যখন তার বাবা তাকে নিয়ে আসছিলেন তখন নাকি তার বাবাকে তিনি খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করছিলেন। এমনকি বাড়িতে আসার পর তার মায়ের সাথেও খুব বাজে রকমের আচরণ করেছেন এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন। তিনি তার মা বাবার সাথে কখনো উচ্চ সুরে কথা বলেন না, কিন্তু তার এরকম আচরণে মা বাবা খুবই চিন্তায় পড়েছেন যে ও তো কখনো এভাবে কথা বলে না। এভাবে 1 দিন 2 দিন 3 দিনের দিন ওনার সেন্স ফেরে। তিনি কিন্তু জাগ্রত অবস্থায় ছিলেন, স্বাভাবিকভাবে ঘুমিয়েছেন, খেয়েছেন, কিন্তু এরকম আচরণ করেছেন। কিন্তু উনি বলতে পারেন না যে এই 2 দিন ওনার সাথে আসলে কি হয়েছিল। এর মধ্যে ঝাড়ফুঁক করা হয়। তারপরে মূলত এই 2 দিনের মাথায় ওনার চেতনা ফেরত আসে। এরপরে তিনি এই বিষয়টি সকলের সাথে শেয়ার করেন। আল্লাহর অশেষ রহমতে এরপরে কিন্তু ওনার কোনো জ্বর, কোনো অসুস্থতা এরকম কিছুই হয় নাই। উনি ভালো আছেন, সুস্থ আছেন। ফিরোজ মাহমুদ ভাই উনি ওনার পিঠের যে দাগটা, এই দাগটা কিন্তু আমাকে দেখিয়েছেন। আমি দেখেছি, শুধু দেখেছি না, আমি আঙ্গুল দিয়ে স্পর্শ করে দেখেছি যে আসলেই এটা কিসের দাগ। দেখে মনে হচ্ছে যে কোনো প্রাণীর নখের যে আঁচড় যেরকম হয় ঠিক তেমন একটা আঁচড়। এটা সমিত রয়ও স্পর্শ করে দেখেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মূলত ফিরোজ মাহমুদ ভাই আমাদের সাথে শেয়ার করেন। তো আর একটা ব্যাপার, সেটা হলো এই যে চিটাখোলার যেই জায়গাটাতে এরকম ভয়ানক ঘটনা ঘটেছিল, মূলত ওই জায়গাতে নাকি কোনো কারণ ছাড়াই দুর্ঘটনা ঘটে। অথচ সেখানে দুর্ঘটনা ঘটার মতো কিছুই হয়নি, কিন্তু তারপরেও কেন যদি দুর্ঘটনা ঘটে, রহস্যময় এক জায়গা। তো অসংখ্য ধন্যবাদ সৌমিত্র রায়কে চমৎকারভাবে ঘটনাটি আমার কাছে দেওয়ার জন্য, আর ফিরোজ মাহমুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন।